গত 2 সেপ্টেম্বর ক্যারিবিয়ান সাগরে কথিত মাদকবাহী নৌযানে আমেরিকার সামরিক বাহিনীর হামলায় বেঁচে যাওয়া 2 ব্যক্তির ওপর দ্বিতীয়বার হামলা চালানো নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। দ্বিতীয়বার হামলার ভিডিওটি প্রকাশ করা হবে কিনা এ বিষয়ে স্পষ্ট করেননি ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ। ওই হামলার নির্দেশ দিয়া অ্যাডমিরাল ফ্র্যাঙ্ক ব্র্যাডলি সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা গত বৃহস্পতিবার রুদ্ধদ্বার ব্রিফিংয়ে কংগ্রেসের আইন প্রণেতাদের ভিডিওটি দেখিয়েছেন। ভিডিওটি দেখা ডেমোক্রেটিক আইন প্রণেতাদের মধ্যে অন্যতম কংগ্রেসম্যান অ্যাডাম স্মিথ। তার দাবি, দ্বিতীয়বার হামলার সময় নৌযানটি আংশিকভাবে ডুবেছিল এবং ওই 2 ব্যক্তির কাছে নিশ্চিতভাবেই কোনো অস্ত্র ছিল না। স্মিথ দাবি করেন, সেক্রেটারি হেগসেথ এবং অন্য রিপাবলিকানরা ঘটনাটি যেভাবে বর্ণনা করেছেন ভিডিওটি তার সম্পূর্ণ বিপরীত। কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারেন না বলে মন্তব্য করেন তিনি। আরেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিম হাইমস বলেন, ভিডিওটি জনসমক্ষে প্রকাশ করা খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবারের ব্রিফিংয়ে তিনিও সেটি দেখেছেন। হাইমস জানান, সন্ত্রাস বিরোধী অভিযানের বহু প্রাণঘাতী ভিডিও তিনি দেখলেও 2 সেপ্টেম্বরের হামলার ভিডিও তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। ডেমোক্রেটিক সেনেটর অ্যাডাম শিফ কথিত মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সব হামলাকে অবৈধ এবং অসাংবিধানিক বলে আখ্যায়িত করেছেন। ট্রাম্প প্রশাসন তাদের কাজ নিয়ে গর্বিত হলে সেই হামলার ভিডিওটি প্রকাশ করতে সমস্যা কোথায় এমন প্রশ্ন তোলেন শিফ। তিনি বলেন, ভিডিওটি দেখার পর জনগণই সিদ্ধান্ত নেবে পেন্টাগন সঠিক কাজ করেছে কিনা। মাদক বিরোধী অভিযানের নামে ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডে তিনি উদ্বিগ্ন বলেও জানান শিফ। তবে সেনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ার রিপাবলিকান সেনেটর টম কটন হামলাগুলোর পক্ষে নানা যুক্তি তুলে ধরেন। তার দাবি, নিশ্চিত গোয়েন্দা তথ্য ছাড়া নিরীহ কারো ওপর হামলা চালানো হয় না। ট্রাম্প প্রশাসনের মাদক বিরোধী অভিযানে নিজের পূর্ণ সমর্থনের কথা জানান তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা কৌশল ও তার দ্বিতীয় মেয়াদের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করেছেন সাবেক স্টেট সেক্রেটারি হিলারি ক্লিন্টন। রবিবার দোহা ফোরামে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। হিলারি ক্লিন্টন স্পষ্টভাবে বলেন, ট্রাম্পের কৌশলটি আমেরিকান মূল্যবোধ ও মিত্রদের থেকে দূরে যাওয়ার ইঙ্গিত দেয়। একই অনুষ্ঠানে রিপাবলিকানদের সমালোচনা করে ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বলেছেন, রাশিয়া ইউক্রেন সংঘাতে কিয়েভকে আর্থিক সাহায্য দিতে ইচ্ছুক না দেশের জনগণ। কাতারে আয়োজিত দোহা ফোরামের সমাপনী দিনে ফরেন পলিসি ম্যাগাজিনের সম্পাদক রাভি আগ্রাওয়ালকে বিশেষ সাক্ষাৎকার দেন সাবেক স্টেট সেক্রেটারি হিলারি ক্লিন্টন। সেখানে বর্তমান ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা কৌশল ও বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন তারা। এ সময় ট্রাম্প প্রশাসনের সিকিউরিটি স্ট্র্যাটেজির সমালোচনা করে হিলারি বলেন, এটি জোট থেকে দূরে সরে যাওয়ার একটি স্পষ্ট বার্তা দেয়। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশীয় মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। একই সাথে কংগ্রেসের নিষ্ক্রিয়তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন হিলারি। ইউক্রেন রাশিয়া যুদ্ধে পুতিনের প্রতি ট্রাম্পের নমনীয় অবস্থান এবং আগ্রাসনকে পুরস্কৃত করার প্রচেষ্টা আন্তর্জাতিক নীতির পরিপন্থী বলেও দাবি করেন হিলারি। তিনি জোর দিয়ে বলেন, কূটনীতিতে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার পর সেই সিদ্ধান্ত কার্যকর করতে পেশাদার কূটনীতিকদের নিয়মিত যেসব খুঁটিনাটি কাজ করতে হয় সেগুলোতে কোনো গুরুত্বই দিচ্ছে না বর্তমান সরকার। ক্লিন্টনের মতে, এই কূটনৈতিক শূন্যতা পূরণের সুযোগ নিচ্ছে চায় না। এদিকে একই মঞ্চে আলাদা সাক্ষাৎকারে ইউক্রেনকে অস্ত্র সহায়তার পক্ষে থাকা রিপাবলিকানদের কঠোর সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। তিনি বলেন, ইউক্রেনের চলমান সংঘাতে কিয়েভকে অর্থায়ন করার বিষয়ে আমেরিকানদের কোনো আগ্রহ নেই। There was no appetite for that, but that didn't stop a Republican Party from saying it's the number one issue. It's not, and we actually have to listen to the will of those people. এ সময় ইউরোপের সমালোচনা করে ট্রাম্প পুত্র বলেন, ইউক্রেনের সীমান্তে থেকেও তাদের পরিকল্পনা হচ্ছে অর্থনৈতিকভাবে বিজয়ী হওয়া এবং রাশিয়ার দেউলিয়া হওয়ার জন্য অপেক্ষা করা, যা কোনো কার্যকর পরিকল্পনা নয়। When pressed on the issue, how are you going to do that? Well, we're just going to wait for Russia to go bankrupt. That's not a plan. That's not an idea. এক প্রশ্নের জবাবে তিনি ইঙ্গিত দেন, তার বাবা প্রেসিডেন্ট ট্রাম্পও হয়তো ইউক্রেন সংঘাত সমাধানের পথ থেকে সরে আসতে পারেন। ক্যারিবিয়ান সাগরে মাদক চোরা কারবারিদের বিরুদ্ধে আমেরিকার অব্যাহত অভিযানে আতঙ্কিত কলম্বিয়ান জেলেরাও। গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত আমেরিকার সামরিক অভিযানে 22টি বিমান হামলায় কমপক্ষে 87 জনের প্রাণহানি ঘটেছে। মাদকের বিরুদ্ধে আমেরিকার বিমান হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো।
নিউ ইয়র্ক ইউনিভার্সিটির অধ্যাপক মাইকেল ওয়ালডম্যান অভিযোগ করেন, আমেরিকান সেনারা অবৈধ অভিযান চালাচ্ছে। কলম্বিয়ার সান্তা মার্তার জেলে সম্প্রদায়ের জীবন ও জীবিকার প্রধান উৎসই ক্যারিবিয়ান সাগর। শত শত বছর ধরে এখানকার জেলেরা সমুদ্রে জাল ফেলেই জীবন ধারণ করেন। তবে সেই সব জেলেদের মাঝে এখন ভয় দেখা যাচ্ছে। কেউ কেউ ক্যামেরার সামনে মুখও দেখাতে সাহস করছেন না। তারা মনে করছেন এখন পরিস্থিতি বদলে গেছে। জেলেরা বলছেন সমুদ্রে হঠাৎই একটা দানব এসে জীবন এলোমেলো করে দিচ্ছে। গত সেপ্টেম্বরে ক্যারিবিয়ান সাগরে আমেরিকান সেনাদের মাদক বিরোধী অভিযান শুরুর পর থেকেই এমন পরিস্থিতি শুরু হয়েছে। গত সেপ্টেম্বরে হামলা শুরুর পর দ্বিতীয় অভিযানে কলম্বিয়ান নাগরিক আলেহান্দ্রো কারানসা নিহত হন। তার পরিবারের দাবি, সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন কারানসা, এরপর আর ফেরেননি। এক মাস পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক মাধ্যম এক্স পোস্টে দাবি করেন আমেরিকা কারানসাকে হত্যা করেছে। তবে এ বিষয়ে নিশ্চিত নয় কারানসার পরিবার। তারা মনে করে এটা কারানসা, কিন্তু এর কোনো প্রমাণ নেই, এমনকি কোনো লাশও নেই। একই সঙ্গে কারানসার মাদকের সাথে সম্পৃক্ত থাকারও কোনো প্রমাণ নেই। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে দাবি করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তার দেশের নাগরিকদের অধিকার সম্পর্কে সচেতন থাকায় এ ধরনের অভিযানে হত্যা না করে গ্রেফতার করা হয় বলেও জানান তিনি। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ব্রেনেন সেন্টার ফর জাস্টিসের প্রেসিডেন্ট মাইকেল ওয়ালডম্যান বলেন, আমেরিকার অভিযান পুরোটাই অবৈধ, কারণ দেশে এখন কোনো যুদ্ধাবস্থা নেই। এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকে আমেরিকার রাস্তায় কোনো লোককে সন্দেহজনক মাদক ব্যবসায়ী মনে করে তাকে হত্যা করার মতো বলেও মন্তব্য করেন এই আইন বিশেষজ্ঞ। তিনি বলেন, কংগ্রেসে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের যে অনুমোদন দেওয়া হয়েছে তা আল কায়েদার মতো সন্ত্রাসী সংগঠনের জন্য। কলম্বিয়ার জেলেরাও মনে করেন বিশ্বে আইন রয়েছে, কেউ ভুল করলে তার বিচার আইনের মাধ্যমেই হওয়া উচিত। বোমা মেরে হত্যা করা কোনো সমাধান নয় বলেও মনে করেন তারা। খেলনা উৎপাদন প্রতিষ্ঠানের হতাশা উড়িয়ে দিয়ে ছুটির মৌসুমে বাজার চাঙ্গা রয়েছে বলে দাবি করেছেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। রবিবার সিবিএস নিউজের সাক্ষাৎকারে তিনি দাবি করেন, দেশের অর্থনীতি আগের তুলনায় খুবই ভালো চলছে। তবে জিনিসপত্রের দাম বাড়ার কথা স্বীকার করে তা আগের প্রশাসনের খারাপ শুল্ক নীতির ফল বলেও অভিযোগ করেন বেসেন্ট। অন্যদিকে ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার বলেছেন, আদালতের বাধা সত্ত্বেও শুল্কের লভ্যাংশ জনগণকে পৌঁছে দিতে বিকল্প পথ খুঁজবে প্রশাসন। বাজার মন্দার সব রকম আশঙ্কা উড়িয়ে দিয়ে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দাবি করেন, দেশের অর্থনীতি এখন খুবই ভালো অবস্থায় রয়েছে। এবার সবাই মন খুলে ছুটি কাটিয়েছে এবং কেনাকাটা করেছে। জিনিসপত্রের বাড়তি দাম এখনও মানুষের জন্য একটি বিরাট সমস্যা বলে স্বীকার করলেও এজন্য বাইডেন প্রশাসনকেই দায়ী করেন বেসেন্ট। নাগরিকদের প্রকৃত আয় বাড়ছে উল্লেখ করে তিনি আশা করেন আগামী বছর মূল্যস্ফীতি জোরে সোরে কমবে। একই সাথে এবছর দেশের প্রবৃদ্ধি 3% পর্যন্ত বাড়বে বলেও আশাবাদী তিনি। বেসেন্ট জানান, চায়নার সাথে বাণিজ্য চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত সয়াবিন চাষিদের সাময়িক অর্থ সহায়তা দেবে সরকার। বলেন, চুক্তি অনুযায়ী এবছর প্রচুর পরিমাণ সয়াবিন কিনতে রাজি হয়েছে বেইজিং। এরই মধ্যে শুল্ক আয় থেকে বিপুল পরিমাণ অর্থ প্রত্যেক নাগরিককে $2,000 পর্যন্ত ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও সরকারের এই আমদানি কর বসানোর ক্ষমতা নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে, তবুও প্রশাসন বলছে রায় সরকারের বিপক্ষে গেলেও ভিন্ন পন্থায় নাগরিকদের কাছে অর্থ পাঠানোর উপায় বের করবে তারা। দেশের সাম্প্রতিক অর্থনৈতিক প্রবৃদ্ধির চিত্র তুলে ধরে ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার বলছেন, ট্রাম্পের বাণিজ্য নীতির মূল উদ্দেশ্য হল দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, বেকারত্ব কমানো এবং মানুষের আয় বাড়ানো। এজন্য শুল্ক ব্যবস্থা ভালো ফল দিচ্ছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি জাতীয় নিরাপত্তা বজায় রাখতে চায়না সহ অন্যান্য দেশে প্রযুক্তিপণ্য রপ্তানির বিষয়ে কঠোর নজরদারি করা হচ্ছে বলেও জানান গ্রিয়ার। তিনি জোর দিয়ে বলেন, আদালত থেকে বাধা এলেও তাদের এই বাণিজ্য নীতি ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ ট্রাম্প প্রশাসন। রাশিয়াকে হুমকি হিসেবে উল্লেখ করা থেকে সরে আসায় ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে ক্রেমলিন। এটিকে মস্কোর দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ বলে অভিহিত করেছে তারা। রবিবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমেরিকার নীতির পরিবর্তনের ফলে ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য যৌথভাবে কাজ এগিয়ে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভিডিও বার্তা জানিয়েছেন, শান্তি পরিকল্পনা নিয়ে আমেরিকার প্রতিনিধিদের সঙ্গে তার গঠনমূলক আলোচনা হয়েছে।
তবে তা সহজ ছিল না। এ নিয়ে ইউরোপের নেতাদের সঙ্গে পরামর্শ করবেন বলেও জানিয়েছেন তিনি। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ইউক্রেন বিষয়ক বিদায়ী দূত কিথ কেলগ দাবি করেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি সত্যিই খুব কাছাকাছি পর্যায়ে রয়েছে। 2014 সালে ক্রাইমিয়া দখল এবং 2022 সালে ইউক্রেনে আক্রমণের পর থেকে রাশিয়াকে একটি হুমকি হিসেবে চিহ্নিত করে আসছে আমেরিকা। কিন্তু গত শুক্রবার প্রকাশিত প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে মস্কোকে হুমকি হিসেবে উল্লেখ করা থেকে সরে এসেছে ওয়াশিংটন। বরং এতে বলা হয়, রাশিয়ার সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা পুনরায় প্রতিষ্ঠিত করতে চায় আমেরিকা। পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য আমেরিকার প্রচেষ্টায় বাধা দেওয়ার জন্য ইউরোপিয়ান ইউনিয়নকে দায়ী করা হয়েছে এতে। ট্রাম্প প্রশাসনের এই জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে স্বাভাবিকভাবেই একে স্বাগত জানিয়েছে মস্কো। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের ব্যাপক প্রশংসা করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। Президент Трамп силен с точки зрения. বর্তমান প্রশাসন আগেরগুলোর তুলনায় অনেকটাই ভিন্ন। প্রেসিডেন্ট ট্রাম্প এখন দেশের ভেতরে বেশ শক্ত অবস্থানে আছেন, যা তাকে নিজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী নীতিতে পরিবর্তন আনার সুযোগ দিচ্ছে। আমরা যে পরিবর্তনগুলো দেখছি তার অনেকটাই আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে যায়। তাই আশা করছি অন্তত ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের কাজ গঠনমূলকভাবে এগিয়ে যাবে। Мирного урегулирования по Украине как минимум. ট্রাম্পের জাতীয় নিরাপত্তা কৌশলে নেটোর সম্প্রসারণ বন্ধের কথা বলাকেও আশাব্যঞ্জক হিসেবে দেখছে ক্রেমলিন। Формулировки против конфронтации и в сторону диалога. আমেরিকা জাতীয় নিরাপত্তা কৌশলে সংঘর্ষ এড়ানো, সংলাপ বাড়ানো এবং ভালো সম্পর্ক গড়ার মতো বিষয় উল্লেখ করা হয়েছে। ঠিক যেমনটা প্রেসিডেন্ট পুতিনও বলেছেন, এটা নিশ্চয়ই আশাব্যঞ্জক। То, что называется у них Deep State. অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইউক্রেন শান্তি পরিকল্পনা নিয়ে শনিবার প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জেরেড কুশনারের সঙ্গে টেলিফোনে আলোচনা হয়েছে তার। আমেরিকার প্রতিনিধিরা ইউক্রেনের মৌলিক অবস্থানগুলো সম্পর্কে জানেন। আলোচনা গঠনমূলক ছিল, যদিও সহজ ছিল না। আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং কিছু বিষয় কেবল সরাসরি সাক্ষাতে আলোচনা করা সম্ভব। আমি ইউরোপিয়ান নেতাদের সঙ্গেও কথা বলবো। লন্ডন ও ব্রাসেলসে আমাদের বৈঠকের পরিকল্পনা রয়েছে। এদিকে ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালিতে এক আলোচনায় প্রেসিডেন্ট ট্রাম্পের ইউক্রেন বিষয়ক বিদায়ী দূত কিথ কেলগ দাবি করেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি শান্তি চুক্তি খুবই সন্নিকটে রয়েছে। And I think we're at the last 10 meters of trying to end this conflict where it's at. I think we're really down to a couple of কেবল দুটি মূল সমস্যার সমাধানের উপর তা নির্ভর করছে বলে জানান তিনি। issues, and the issues that are one are on terrain, which is primarily Donetsk, which is the second oblast, you have Luhansk, Donetsk, Kherson, Zaporizhia, and Kherson. নবজাতকের জন্মের 24 ঘন্টার মধ্যেই হেপাটাইটিস বি টিকা দেওয়ার সুপারিশ গত শুক্রবার প্রত্যাহার করেছে সিডিসি। একই সাথে জন্মের পরই শিশুকে এই টিকা না দিয়ে 2 মাস পর্যন্ত বিলম্বিত করার সুপারিশ করেছে সিডিসির অ্যাডভাইজরি প্যানেল। এ ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে সুপারিশকে বাধ্যতামূলক নয় বলে দাবি করেছেন হেলথ, এডুকেশন, লেবার এবং পেনশন বিষয়ক সিনেট কমিটির চেয়ার বিল ক্যাসিডি। 1991 সালে এই টিকা কার্যক্রম যখন শুরু হয় তখন এই দেশে হেপাটাইটিস বি আক্রান্তের সংখ্যা ছিল 20,000। বর্তমানে তা শুধু 20-এ নেমে এসেছে বলেও জানান ক্যাসিডি। তিনি বলেন, নবজাতকের টিকা দেওয়ার সুপারিশ প্রত্যাহার করা হলেও মায়েদের টিকা দেওয়ার সুযোগ থাকবে। এদিকে এক গবেষণার উদাহরণ দিয়ে সাবেক ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কমিশনার ডক্টর স্কট গটলিব বলেছেন, নতুন গাইডলাইন কার্যকর হলে প্রথম বছরই প্রায় 1400 শিশু হেপাটাইটিস বিতে আক্রান্ত হবে। সিবিএস নিউজের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। আক্রান্তদের মধ্য থেকে 25% শিশুই সংক্রমণ জটিলতায় মারা যাবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় 5 বছরের বেশি বয়সী শিশু হেপাটাইটিস বি আক্রান্ত হলে তাদের 95%ই প্রাকৃতিকভাবে তা প্রতিরোধ করতে পারে বলে জানান সাবেক এফডিএ কমিশনার। একই সঙ্গে 1 থেকে 5 বছরের শিশুদের ক্ষেত্রে মাত্র 25 থেকে 50% শিশু সংক্রমণ দূর করতে পারে বলেও জানান তিনি। গটলিব বলেন, নবজাতক শিশুরা যদি হেপাটাইটিস বিতে আক্রান্ত হয় তাহলে তাদের 90%ই সেই সংক্রমণ দীর্ঘমেয়াদী ও ধারাবাহিক আকার নেয়। তারা ভাইরাস নির্মূল করতে পারে না দাবি করে এসব শিশুর প্রায় 25%ই পরবর্তীতে সেই সংক্রমণের জটিলতা যেমন লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারে মারা যায় বলেও জানান ডক্টর গটলিব। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই ভুল সিদ্ধান্তের ফলে শুরুতে ধীরে ধীরে তারপর হঠাৎ করেই এর ক্ষতিকর ফলাফল সামনে আসবে, আর তখন তা প্রতিরোধ করা খুব কঠিন হয়ে পড়বে বলেও আশঙ্কা করেন তারা।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।